প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূতের বৈঠক, আলোচনা ফলপ্রসূ। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র, জানিয়েছেন সার্জিও গোর। র্যাবের টিএফআই সেল পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের বিচারকরা। আটকে রাখা হয়েছিল সালাউদ্দিনকেও। আয়নাঘর পতিত ফ্যাসিস্টের বর্বরতার প্রমাণ, মন্তব্য চিফ প্রসিকিউটরের। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিরোধী দল উদ্বিগ্ন, মন্তব্য জামাত আমিরের। সংসদ থেকে রাজপথকেই কেউ বেশি পছন্দ করছে, বললেন তথ্যমন্ত্রী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্য দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর জানিয়েছেন, মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। আগামী সপ্তাহে একটি বিশেষ বাণিজ্য প্রতিনিধি দল ঢাকা আসবেন এবং কোন কোন খাতে বিনিয়োগ করা যায় তার সম্ভাব্যতা যাচাই করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর সার্জিও গোর এসব কথা জানান। রিপোর্ট করছেন সিকান্দার রেহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। শনিবার তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক সবসময় ভালো ছিল এবং বর্তমান সরকারের অধীনে সে সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে। আমরা এরই মধ্যে ট্রাভেল অ্যাডভাইজারি উঠিয়ে নিয়েছি। আগামী সপ্তাহে আমাদের দেশ থেকে কয়েকটি প্রতিনিধি দল আসবে কোন কোন খাতে বিনিয়োগ করা যায় সেই সম্ভাব্যতা যাচাইয়ের জন্য। বিশেষ করে আইটি সহ কোন কোন খাতে বিনিয়োগ করা যায় সেটি নিয়ে এখন আমরা চিন্তা ভাবনা করছি। বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দু দেশের সম্পর্ক আমরা অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। এবছরের জানুয়ারিতে সার্জিও গোর দিল্লিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত হিসেবে ভারত ছাড়াও বাংলাদেশ, নেপাল সহ এ অঞ্চলের বেশ কয়েকটি দেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে কাজ করছেন সার্জিও গোর। সিকান্দার রেহমান, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন, ফ্যাসিবাদ সরকারের আমলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে র্যাব 1-এ টিএফআই সেল বা আয়না ঘরে আটকে রাখা হয়েছিল। পরে সেখান থেকে তাকে ভারত নিয়ে ছেড়ে দেওয়া হয়। সকালে ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার সহ 3 বিচারকের সঙ্গে টিএফআই সেলে পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য জানান চিফ প্রসিকিউটর। তিনি জানান, সংসদ সদস্য ব্যারিস্টার আরমানকেও এই গুম সেলে আটকে রাখা হয়েছিল। এখানে যাদের গুম করে আটক নির্যাতন করা হতো তাদের আর্টিকেল 33 অনুযায়ী গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে আদালত কিংবা থানায় হাজির করার বিধান থাকলেও তা করা হতো না, যা ছিল সুস্পষ্টভাবে আইন লঙ্ঘন। আয়নাঘরে এভাবে দিনের পর দিন আটক রাখা হয়েছিল মানবতা বিরোধী অপরাধ। বিগত সরকার যে কতটা ফ্যাসিস্ট ছিল এই আয়নাঘর তার প্রমাণ। যে রাজনৈতিক সরকার তখন রাষ্ট্র পরিচালনা করত, এই আয়নাঘরের দায় সেই সরকার প্রধান ও রাজনৈতিক দলকে নিতে হবে। এর সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। মানবাধিকার কর্মী নূর খান ও সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলিও টিআইএফ সেল পরিদর্শন করেন। বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো ধরনের পায়তারা হলে সরকারের সদিচ্ছা নিয়ে গোটা জাতির মধ্যে উদ্বেগ দেখা দেবে। এ ধরনের পায়তারা হলে জামাত তা মানবে না, জনগণও মানবে না। দুপুরে সিলেটের একটি স্থানীয় দৈনিকের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। জামাতের আমির বলেন, সরকার অবসরপ্রাপ্ত একজন খাস দলীয় লোককে নির্বাচন কমিশনার হিসেবে পদায়ন করেছে, তাই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিরোধী দল উদ্বিগ্ন। বিরোধী দলীয় নেতা এনসিপির বিভিন্ন অনুষ্ঠানে হামলার বিষয়ে বলেন, সবকিছুকে ষড়যন্ত্র বলতে চাই না। স্থানীয় সরকার নির্বাচন কখন হবে এটা এখনো ঠিক হয়নি। 2 নম্বর হলো, সরকার কিছু প্রক্রিয়া শুরু করেছে, আমরা উদ্বিগ্ন। একজন দলীয় লোক 5-7 বছর আগে যিনি অবসর নিয়েছে, একেবারে খাস দলীয় লোক, তাকে নির্বাচন কমিশনে পোস্টিং দিয়ে পদায়ন করা হয়েছে। অতীতের যে নির্বাচন গেল 26 সালের 12 ফেব্রুয়ারি, এটা দেখে আমরা এমনিই শঙ্কিত। আবার যদি এই ধরনের কোনো পায়তারা চলে
তাহলে নির্বাচনের ব্যাপারে সরকারের সদিচ্ছা নিয়েই গোটা জাতির মধ্যে উদ্বেগ দেখা দেবে এবং সেই রকম কোনো নির্বাচনের পায়তারা করলে আয়োজন করলে এটা জাতি মানবে না, আমরাও মানব না। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, আন্দোলন করা কারোর জন্য পেশা হতে পারে, তবে বিএনপির জন্য হলো নতুন করে দেশ গঠনের পথ। দীর্ঘ আন্দোলন শেষে বিএনপি দেশ গড়ায় হাত দিয়েছে। এখন দেশের স্বার্থে আঙুল বাঁকা করতে হলে সরকার তা থেকে পিছপা হবে না বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে আমলা বিএনপি পরিবার ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে বুলেটের মুখে বাংলাদেশ ফ্যাসিবাদের হলো শেষ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এ সময় জুলাই অভ্যুত্থানের উত্তাল দিনগুলোর স্মৃতিময় ছবিগুলো ঘুরে দেখেন তথ্য সম্প্রচার মন্ত্রী। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রোমন উপস্থিত ছিলেন। পরে আলোচনা সভায় তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বের আন্দোলনে যে শিশু কিশোরটি উদ্বেলিত হয়েছিল তারাই জুলাই আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। জহিরুদ্দিন স্বপন বলেন, পার্লামেন্টের থেকে রাজপথকেই কেউ বেশি পছন্দ করছে। অনেকেই মনে করে তারেক রহমানের সরকার এগুলো বোঝে না। দায়িত্বশীলতার জায়গা থেকে সরকার অনেক কিছুই এড়িয়ে যায়। এজন্যই প্রধানমন্ত্রী তারেক রহমান কখনোই আত্মকেন্দ্রিক বক্তব্য দেন না বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। আন্দোলন করা কারো জন্য পেশা হতে পারে, কিন্তু আমাদের জন্য তা কেবলমাত্রই ভোটাধিকার, গণতান্ত্রিক চেতনা এবং একটি স্বাধীন, স্বনির্ভর, সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার কাজ। সেই আন্দোলনকে আমরা সমাপ্ত করেছি। অতএব এখন আমাদের কাজ হলো দেশ গড়ার দায়িত্ব। যারা সমস্যা তৈরি করবেন আমরা তাদের সঙ্গে গঠনমূলকভাবে সমাধানের চেষ্টা করব, কিন্তু আঙুল যদি বাঁকা করতে হয় রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, সরকারকে তো অবশ্যই তা করতে হবে। জুলাই গণহত্যার মধ্য দিয়ে আওয়ামী লীগের চূড়ান্ত রাজনৈতিক, সামাজিক ও নৈতিক পরাজয় হয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী শেখ হোসেন। দুপুরে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ইশাক হোসেন বলেন, 2014, 2018 ও 24 সালের নির্বাচনের ফলকে রাজনৈতিক বিজয় বলা যায় না, বরং গণতন্ত্র থেকে সরে গিয়ে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার কৌশলই দলটির রাজনৈতিক পরাজয়ের প্রধান কারণ। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশাক হোসেন আরও বলেন, গণহত্যার পর আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের সুযোগ নেই, তবে গণতন্ত্রপন্থী শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি হলে দলটি সেই সুযোগ নেয়ার চেষ্টা করতে পারে। তাই জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। যারা গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল, যারা ব্যক্তি পূজা, এক ব্যক্তিকে মুক্তিযুদ্ধের সমস্ত ক্রেডিট দিয়ে মুক্তিযুদ্ধকে বিক্রি করে দেশকে লুটপাট করেছিল, এবং তাদেরও অনেকে এখন ভোল পাল্টে দেখা যাচ্ছে তারা আমাদের সমাজের মধ্যে বসবাস করছে, হয়তো বা বিশ্বাস করছে কোনো এক সময় এই খুনি হাসিনা ফেরত আসবে। তাদের ব্যাপারেও আমাদেরকে সচেতন থাকতে হবে। রাজধানীর মিরপুর 10 নম্বর মেট্রো রেল স্টেশনের ভেতরে একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থানে গিয়ে পুলিশ তেমন কিছুই পায়নি। শনিবার দুপুর 12টার পর বোমা সদৃশ বস্তুর খবর পেয়ে ঘটনাস্থলে যান ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্যরা। পুলিশ জানায়, মিরপুর 10 মেট্রো স্টেশনের নিচে থাকা ব্যাগে জর্দার কৌটা ও পান ছিল, আর ফার্মগেট স্টেশনের নিচে থাকা বস্তাটির মধ্যে কিছু পাওয়া যায়নি। এদিকে ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 2 মেট্রো স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু থাকার খবরে জনমনে সাময়িক আতঙ্ক সৃষ্টি হয়, তবে বিস্ফোরক বা বিপজ্জনক কোনো বস্তু মেলেনি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews।